আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাগের আজকের এই ভিডিওতে আমরা আর্জেন্টিনা বনাম কানাডার মধ্যকার ম্যাচে বেশ কয়েকজন আর্জেন্টিন প্লেয়ারের হিট ম্যাপটা একটু দেখে আসবো, একটু বোঝার চেষ্টা করব যে তারা আসলে কোন কোন জায়গায় মুভ করেছেন এবং কেন এটা গুরুত্বপূর্ণ সেটা একটু পরে বুঝতে পারবেন। তার আগে এই মুহূর্তে স্ক্রিনের ছবিটা আরও একবার ভালো করে বুঝতে হবে, এর আগেও অনেকবার কিন্তু দিয়েছিলাম। এখানে দেখুন ওয়াইড এরিয়া বলে যে অঞ্চলটার কথা বলা হচ্ছে এটাই কিন্তু মূলত উইং। আপনি যদি অ্যাটাকিং বা ফাইনাল থার্ডে এই ওয়াইড এরিয়াতে যান তাহলে সেটাকে রাইট উইং লেফট উইং এভাবে কিন্তু বলতে পারবেন। পিচের সেন্টার জায়গা অর্থাৎ মাঝখানের জায়গাটা সকলের চেনা, তবে ওয়াইড এরিয়া এবং সেন্টার জায়গার মাঝখানে যে স্পেসটুকু সেটাকে কিন্তু হাফ স্পেস বলে। অর্থাৎ হাফ স্পেসে থাকে একজন প্লেয়ার, একেবারে উইঙ্গার হিসেবেও খেলছেন না, একেবারে সেন্টার মিডফিল্ডারও খেলছেন না, দুটোর মাঝামাঝি ওই স্পেসটুকু ইউজ করছেন। যেমন আমরা যদি আনহেল ডি মারিয়ার ওভারঅল হিট ম্যাপটা দেখি তাহলে সেখানে দেখতে পারবো যে তিনি অনেকটাই উইংয়ে অপারেট করেছেন, রাইট সাইডে নিজের হাফে এবং নিজের হাফের থেকে একটু উপরের দিকে তার কিন্তু প্রেজেন্সটা অনেক বেশি ছিল। অর্থাৎ মূলত উইংয়ে অপারেট করেছেন, এমনকি নিজের হাফে অপারেট করেছেন। ওই যে বললাম আনহেল ডি মারিয়া স্কালোনি সিস্টেমে উইঙ্গার নয় বরঞ্চ একজন ওয়াইড মিডফিল্ডার হিসেবে অনেকগুলো ম্যাচ অপারেট করেন, এদিনের ম্যাচও কিন্তু করেছিলেন। লিওনেল মেসি মূলত খেলেছেন একজন ফলস নাইন হিসেবে, অর্থাৎ অনেকটাই নাম্বার নাইন, তবে অনেকটুকু নিচে নেমে এসে খেলবেন, সেন্টার ব্যাকদের তার নিজের কাছে ড্র্যাগ করার চেষ্টা করবেন। লিওনেল মেসির যদি হিট ম্যাপটা দেখেন, লিও মেসি একটু ডানে সরে খেলেছেন। মেসির হিট ম্যাপে আপনি অনেক বেশি ব্রাইট রেড স্পট যে জায়গায় দেখতে পাচ্ছেন সেটা রাইট হাফ স্পেস, অর্থাৎ লিওনেল মেসি হাফ স্পেসে অনেক বেশি অপারেট করছেন। লিও মেসি এবং ডি মারিয়া ছবিটা যদি পাশাপাশি দেখেন তখন একেবারে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় যে রাইট হাফ স্পেস এবং রাইট উইং আর্জেন্টিনার মূল অ্যাটাকের জায়গায় এটা। আরও যদি সহজ করে বলি, আর্জেন্টিনা যখন অ্যাটাকে উঠবে বলটা বারবার এই রাইট সাইডের হাফ স্পেস অথবা রাইট সাইডের উইংটাতে যাবে এবং এটার প্রবণতা অনেক বেশি থাকবে। এরপর যদি আমরা হুলিয়ান আলভারেজের হিটম্যাপটা দেখি, হুলিয়ান আলভারেজ মাঠের প্রায় সর্বত্র কিন্তু মুভমেন্ট করেছেন। অল্প অল্প করে তার কয়েকটা স্পট আছে এবং এই স্পটটা কোনো একটা নির্দিষ্ট জায়গায় গাঢ় নয়, অর্থাৎ হুলিয়ান আলভারেজ পুরো মাঠ জুড়ে কিন্তু বেশ কয়েকটা জায়গায় নিজেকে রেখেছেন। যখন যেখানে যাওয়ার দরকার পড়েছে সেখানে তিনি কিন্তু গিয়েছেন। আমরা যদি আলভারেজের পাশে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হিট ম্যাপটা নিয়ে আসি তখন দেখা যাবে যে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার অনেকটুকু লেফট সাইডে ডমিনেট করে খেলেছেন। লেফট সাইডের হাফ স্পেসে তার একটা প্রেজেন্স আছে, উইংয়েও একটা প্রেজেন্স আছে, এমনকি একটু রাইট সাইডেও সরে খেলেছেন, তবে মূল কনসেন্ট্রেশনটা একটু লেফট সাইডের একজন ওয়াইড মিডফিল্ডার হিসেবে। আমরা যদি মার্কোস অ্যাকুনিয়ার হিট ম্যাপটা দেখি সেখানে প্রচন্ড গাঢ় কিন্তু রেড জোন দেখতে পারবো। মার্কোস অ্যাকুনিয়াকে অনেক লম্বা একটা সময় পিচের উপরে উঠে এসে খেলতে হয়েছে। রেড জোনগুলো বেশি আসলে নিজের হাফের একটু নিচে কিংবা আরেকটু উপরের দিকে, অর্থাৎ লেফট সাইডে এখানে মার্কোস অ্যাকুনিয়া বা লেফট ব্যাকের একটা বড় রকমের রোল থাকে অ্যাটাকিং ট্রানজিশনে বারবার করে যাওয়ার। আপনি যদি মার্কোস অ্যাকুনিয়া তার সঙ্গে ম্যাক অ্যালিস্টার এবং হুলিয়ান আলভারেজের হিট ম্যাপটা দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে লেফট সাইডের ওই জোনটা মূলত অ্যাকুনিয়া এবং ম্যাক অ্যালিস্টারই কিন্তু অপারেট করছেন। যদিও এখানে লিওনেল মেসি অনেকটুকু সেন্টালি শুরু করেছেন এবং সে সেন্টালি শুরু করার জন্য আলভারেজকে হয়তোবা ম্যাচের শুরুর দিকে একটু লেফটে সরে যেতে হয়েছে। আলভারেজ কিন্তু লেফট সাইডে পুরোপুরিভাবে সরে যাননি। আলভারেজের হিট ম্যাপে তিনি অনেকটা লেফট উইং ফরওয়ার্ড বা লেফট উইংয়ের পজিশনগুলোর আশেপাশে ছিলেন, তেমন কোনো রকমের চিহ্ন কিন্তু আপনি খুঁজে পাবেন না। ব্যাপারটা একেবারে স্পষ্ট, আর্জেন্টিনার পুরো সিস্টেমটা রাইট সাইড কেন্দ্রিক। এখানে লিওনেল মেসি আনহেল ডি মারিয়া একসঙ্গে খেললে লেফট সাইডের ওই জায়গাতে খুব একটা বেশি কনসেন্ট্রেশনের দরকার নেই। আপনি আপনার একাদশের সবচেয়ে বেস্ট ফুটবলারের উপর নির্ভর করবেন, এই জিনিসটা একেবারে স্বাভাবিক ব্যাপার। তবে এখানে ছোট্ট একটা কিন্তু আছে, দিন শেষে হুলিয়ান আলভারেজ নাকি লাউতারো মার্টিনেজ কে আর্জেন্টিনার বেস্ট চয়েস নাম্বার 9 হবেন, অর্থাৎ ওই পজিশনটাতে খেলবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে। দেখুন আলভারেজের রোলটা নাম্বার 9 এর মতো হলেও হুলিয়ান আলভারেজ কিন্তু নাম্বার 9 এর রোলটা প্লে করেননি, বরঞ্চ মাঠের এমন জায়গায় থেকেছেন হিটম্যাপ দেখলে বোঝা যায় এটাকে পিওর নাম্বার 9 এর মুভমেন্ট আপনি বলতেই পারেন না। হ্যাঁ একটা গোল পেয়েছেন, তবে নাম্বার 9 হিসেবে খেলেছেন সেজন্য গোল পেয়েছেন, ব্যাপারটা কখনোই এমন নয়। আলভারেজ বরঞ্চ যখন মেসি ডি মারিয়া অনেকটুকু অ্যাটাকিং পজিশনে চলে গিয়েছেন তাকে হেল্প করার জন্য ম্যাক অ্যালিস্টার কিংবা বাকিরা উপরে উঠে এসেছেন, তখন আলভারেজ চেষ্টা করেছেন বাকিদের সঙ্গে অ্যাডজাস্ট করে নিজের পজিশনটা এমন জায়গায় রাখতে যেটা দলের জন্য ভালো হয়। এত ব্যাখ্যার পরে আমার কাছে কনক্লুশনে দুটো পয়েন্ট আছে। প্রথমত, যদি মেসি ডি মারিয়া নির্ভর একটা সিস্টেম হয় তখন আপনার নাম্বার 9কে বড় রকমের এরিয়া কভার করতে হবে। সেক্ষেত্রে হুলিয়ান আলভারেজই ফার্স্ট চয়েস নাম্বার 9 এই পজিশনে, এ রোলটার জন্য তিনি লাউতারোর চেয়েও বেস্ট এই মুহূর্তে, অন্তত এই কনটেক্সটে। দ্বিতীয়ত,
মেসি ডি মারিয়া থাকার পরে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের মতো একজন ফুটবলার যখন একটু লেফট হাফ স্পেসে অপারেট করবেন, তখন আসলে আপনার কাছে একজন লেফট উইঙ্গের শুরুর একাদশে আনার খুব একটা বেশি সুযোগ নেই। কারণ দেখুন, মেসি ডি মারিয়ার জন্য স্পেস তৈরি করার জন্য হুলিয়ান আলভারেজকে অনেক সময় ডি বক্সের বাইরেও খেলতে হয়, কারণ তারা যখন অ্যাটাকে ওঠেন তখন কাউকে না কাউকে তাদের সাপোর্টিং হ্যান্ড হিসেবে থাকতে হয়, এমনকি ডিফেন্সিভ কাভারেজও দিতে হয়। এই সময়টাতে আরও একজন উইঙ্গার যদি আপনি অ্যাড করেন, সেটা গার্নাচো হোক, ভ্যালেন্টিন কার্বনি হোক, আপনার কিন্তু ডিফেন্সিভ স্ট্যাবিলিটি ভেঙে যাবে। আপনি অনেক তেড়েফুঁড়ে আক্রমণ করতে পারবেন, তবে এতটা ভালো ডিফেন্ড করতে পারবেন না। তাই আমার কাছে মনে হয় মেসি ডি মারিয়া একই সঙ্গে একই একাদশে থাকলে আপনি আসলে অন্য আরও একজন থার্ড অ্যাটাকার এখানে নিয়ে এসে ব্যাপারটাকে আরও বেশি করে গুবলেট পাকিয়ে ফেলবেন। সেটা না আনাই বেটার, অন্তত স্টার্টিং 11-এ। এমনকি নাম্বার 9-কেও কিন্তু তাদের সঙ্গে অ্যাকোমোডেট করে স্পেসটা তাদের যাতে করে ইউজ করতে পারেন সেটার ব্যবস্থা করতে হবে। লেফট সাইডে দিন শেষে একজন ওই লেফট সাইডের মিডফিল্ডার যেমন ম্যাক অ্যালিস্টার এবং একজন লেফট ব্যাকের বারবার উপরে উঠে আসা, এটাই আর্জেন্টিনার জন্য আক্রমণের একমাত্র উপায়। ডিফেন্সিভ ব্যালেন্সটা ঠিক রেখে হওয়া উচিত এবং স্কারুনি আসলে সেই জিনিসটাই করছেন। এবং অনেকেই হয়তো এই জিনিসটা বলবেন যে অন্যান্য দলে তো 3জন প্লেয়ার খেলেন, অনেক সময় আরও বেশি করে প্লেয়ার খেলেন, তারা কিভাবে এত অ্যাটাকিং প্লেয়ার খেলায়? এর পেছনে একটা বড় কারণ, ভাই মেসি ডি মারিয়ার মতো প্লেয়ারের কিন্তু স্পেস লাগে। তারা কিন্তু আশেপাশে ড্রিবলিং করতে পছন্দ করেন, তারা কিন্তু পিচের নানা জায়গায় মুভমেন্ট করতে পছন্দ করেন, তারা খুবই ক্রিয়েটিভ ফুটবলার। একই একাদশে দুজন যখন এমন টাইপের ফুটবলার থাকেন যারা কিনা প্লে মেকিং করতে পারেন, যারা নানা জায়গায় মুভমেন্ট করেন এবং যাদের আশেপাশে স্পেস লাগে, তখন আপনার ফাইনাল থার্ডে বাকি একজন প্লেয়ার যদি থাকে, যেমন আলভারে যদি থাকে, তাকে তার পজিশনটা স্যাক্রিফাইস করতে হয় এবং পজিশনটা স্যাক্রিফাইস তিনি যে করেছেন সেটা হিটম্যাপে দেখা যাচ্ছে। এরপরে আসলে আর কোনো সুযোগ থাকে না অন্য একজন প্লেয়ারকে এখানে আনার, এটাই সবচেয়ে বড় সত্য। তাই ভালো লাগুক কিংবা না লাগুক, মেসি ডি মারিয়া একই সঙ্গে একই একাদশে খেললে, তাদের সঙ্গে আলভারেজের মতো একজন প্লেয়ার থাকলে, বাকি কিন্তু উইংয়ে আর কাউকে দেখার বা আনার বিন্দুমাত্র সুযোগ দেখি না, অন্তত স্টার্টিং লাইনআপে তো দেখি না। ধন্যবাদ সবাইকে।